নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 1 ঘন্টা টান টান উত্তেজনাপূর্ণ একটা মিটিং, এবং সেই মিটিং থেকে বেরিয়ে এসে দেশের বিরোধী দল নেতা প্রেসকে অ্যাড্রেস করে যা বললেন সেই মিটিং সম্বন্ধে, সেটা শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতন অবস্থা। তার কারণ দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল সেই মিটিংটা, এবং সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত। এবং এই যে তিনজনের একটা মিটিং, সেটা ছিল গতকাল। এবং গতকাল একদম রীতিমতন রাত 10টার পর সেখান থেকে রাহুল গান্ধী বেরিয়ে আসেন, এবং রাহুল গান্ধী বেরিয়ে এসে যে বক্তব্যটা রেখেছেন সেটা অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। তার কারণ মিটিংটা ছিল সম্পূর্ণভাবে সিবিআই এর পরবর্তী ডিরেক্টর কে হবেন সেটা চুজ করার জন্য একটা কমিটি, এবং সেই কমিটির মিটিং ছিল। এবং সেই মিটিংটার মধ্যে একদম প্রথা অনুযায়ী তিনজন ব্যক্তি থাকেন সেই কমিটিতে। দেশের প্রধানমন্ত্রী থাকেন, দেশের বিরোধী দলনেতা থাকেন, এবং সুপ্রিম কোর্টের যে সময়কার যে প্রধান বিচারপতি থাকেন তিনি থাকেন। তো সময় মতন রাহুল গান্ধী চলে যান গতকাল মিটিং এ, সময় মতন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও চলে যান, এবং প্রধানমন্ত্রী তো তার বাসভবনে ছিলেনই। তো সেই মিটিংটা 1 ঘন্টা ব্যাপী হয়, কিন্তু তার পরবর্তীতে রাহুল গান্ধী বেরিয়ে এসে যা বলেন তাতে অবশ্যই গতকালকের একটা মিটিং যেটা হলো সেটা হাই প্রোফাইল মিটিং হলেও সেখানে টেম্পারেচার যে খুব একটা কম ছিল না সেটা কিন্তু একদম বোঝাই যায়। অর্থাৎ একদম রীতিমতন রাহুল গান্ধী রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসেন, এবং বেরিয়ে এসে তার যে আপত্তি সেটা লিখিতভাবে তিনি ডিসেন্ট নোট দেন। ডিসেন্ট নোটটা কি? বিরোধী দলনেতা যখন সরকারের কোনো কাজে বিরোধিতা করে তখন তিনি সেটাকে একদম লিখিত আকারে একটা ডিসেন্ট নোট হিসেবে রেখে দেন, এবং সেটা ইতিহাসে দলিল হিসেবে থেকে যায়। ঠিক যেমন সুষমা স্বরাজ যখন ছিলেন দেশের বিরোধী দলনেত্রী, তৎকালীন সময়ে তিনি ডক্টর মনমোহন সিং সরকারের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে ডিসেন্ট নোট দিয়েছেন, এবং সেগুলো এখনো পর্যন্ত বর্তমান। তো সেই রকম একটি নোট কালকে রাহুল গান্ধীও দেন। সম্পূর্ণটা আপনাদের বিস্তারিত বলবো, শেষ অবধি দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। 2-3টে ভিডিওর একদম নির্যাসটা রেখে আমরা এই একটা ভিডিও তৈরি করছি, তাই শেষ অবধি দেখুন। এটা আপনাদেরকে বলি, এই মুহূর্তে গতকাল যে হাই প্রোফাইল বৈঠকটা হয়েছিল সেটা সিবিআই এর ডাইরেক্টর পরবর্তীতে কে হবেন সেই জন্য। কারণ সিবিআই এর বর্তমান যে ডাইরেক্টর প্রবীণ সুদ, তিনি এই মুহূর্তে রিটায়ার করতে চলেছেন মে মাসের 25 তারিখ। তো পরবর্তীতে কে হবেন সেইটার জন্য মিটিংটা ছিল, কিন্তু সেইখানে একদম সরাসরি রাহুল গান্ধী বাইরে এসে যা বলেন যে ভেতরে এমন কিছু হয়েছে যেটা সম্বন্ধে আমাকে আগে থেকে বলাই হয়নি, আমি জানতামই না ভেতরে এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। তার কারণ তিনি ডিসেন্ট নোটে যা লিখছেন, তিনি বলছেন যে আপনার সরকার, আপনার বলতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডিসেন্ট নোটটা দিয়েছেন টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এবং নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে। তো সেখানে তিনি বলছেন আপনার সরকার লাগাতার সিবিআই এর মিস ইউজ করেছে, ভারতের এত বড় প্রিমিয়ার একটা এজেন্সি সেটা ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, জার্নালিস্ট এবং সমালোচকদের উপর ইচ্ছাকৃত চাপিয়ে দেওয়ার কাজে। অর্থাৎ রাহুল গান্ধী বলছেন যে আপনার সরকারকে যারাই ক্রিটিসাইজ করেছে, সেটা পত্র পত্রিকার সাংবাদিক হতে পারে, সেটা কোনো ধরনের কোনো ক্রিটিক্স হতে পারে, এবং তার সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা, তাদেরকে হেনস্থা করার জন্য আপনারা এই সিবিআই সংস্থাটার ব্যবহার করেছেন। তারপরের লাইনটা গুরুত্বপূর্ণভাবে তিনি লিখছেন, ইট ইজ টু প্রিভেন্ট সাচ ইনস্টিটিউশনাল ক্যাপচার দ্যাট দ্য লিডার অফ দ্য অপোজিশন ইজ ইনক্লুডেড ইন দ্য সিলেকশন কমিটি। অর্থাৎ এই সিলেকশন কমিটির মধ্যে যাতে কোনো ধরনের কোনো পক্ষপাতদুষ্ট আচরণ না হয়, অর্থাৎ আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে যাতে বসিয়ে দিতে না পারেন সিবিআই এর ডাইরেক্টর করে, তাই জন্য লিডার অফ দ্য অপোজিশন তাকে ব্যবহার করা হয়েছে, তাকে রাখা হয়েছে এই কমিটিতে। কিন্তু আপনারা তো সেই ধরনের কোনো কাজই করছেন না। আপনারা লিডার অফ দ্য অপোজিশনের যে বক্তব্য সেটাকে তো গ্রহণই করছেন না, সেটার কোনো অ্যাকসেপ্টেন্সই দিচ্ছেন না। তাহলে এই লিডার অফ দ্য অপোজিশনটাকে রেখে লাভটা কি? এটা একটা ফর্মালিটি। তারপর রাহুল গান্ধী গুরুত্বপূর্ণভাবে লিখছেন, আমি আপনাকে লিখিত অনুরোধ করেছি এর আগেও যে আপনি যাদের এলিজিবল বলে মনে করেন, যাদের যোগ্য বলে মনে করেন, সিবিআই এর ডাইরেক্টরটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট। তার কারণ আপনারা যে কোনো চাকরির ক্ষেত্রেই যা দেখবেন, বা আপনাদের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই মনে থাকবে যে কোনো চাকরির ক্ষেত্রে তার একটা যোগ্যতা থাকে। তো সিবিআই এর ডাইরেক্টরের যোগ্যতা থাকবে তিনি আগে কোন কোন সংস্থায় কাজ করেছেন, কি কি প্রবলেম ফেস করেছেন, সেটাকে কেমন ভাবে ট্যাকল করেছেন, সেই রকম যোগ্যতা তার দরকার। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে আগেও লিখিত অনুরোধ করেছি, যাদের আপনি যোগ্য বলে মনে করেন তাদের
360 ডিগ্রি একটা রিপোর্ট আমাকে দিন, কিন্তু আপনি সেই ধরনের কোনো রিপোর্ট আমাকে দেননি। অর্থাৎ 360 রিপোর্ট বলতে তার সামগ্রিক, তার সম্পূর্ণ জীবনের যে কর্মপদ্ধতি, সিবিআই এর ডাইরেক্টর হতে অবশ্যই 55 বছরের বেশি বয়স হতে লাগে, তো সেই জায়গায় তার চাকরি জীবন শুরু হয় 25 থেকে 28 বছরের মধ্যে। তো সেই এত বছরে তার যে কর্মজীবন, 30 বছর ধরে তিনি কি কি করেছেন, কিভাবে প্রবলেম গুলো ফেস করেছেন, সেই সম্বন্ধে 360 ডিগ্রি একটা রিপোর্ট আমাকে দিন, এবং তার উপর ভিত্তি করে বিচার করা হবে যে তিনি পরবর্তীতে এই মুহূর্তে ভারতবর্ষে সিবিআই এর ডাইরেক্টর হওয়ার যোগ্য কিনা। কিন্তু আপনি সেটা দেননি, এবং যেটা রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ বলেছেন যে আপনারা সম্পূর্ণ এই বিষয়টাকে, এই যে কমিটি দ্বারা সিলেকশন হবে, এই বিষয়টাকে একদম মজা বানিয়ে দিয়েছেন, মকারি বানিয়ে দিয়েছেন। A detailed review of these records is crucial to assess each candidate's history and performances। অর্থাৎ এইভাবে যদি সম্পূর্ণ আমরা আগে থেকে রিপোর্টটা না পাই প্রত্যেক এলিজিবল ক্যান্ডিডেট সম্বন্ধে, তাহলে আমরা সেটাকে কিভাবে একদম নির্ধারণ করব যে কে আসল এবং কে নকল, কাকে কার কতটা যোগ্যতা আছে, কার ওই পজিশনে বসার মতন যোগ্যতা আছে। সমস্ত আইএএস বা আইপিএস অফিসারকে তো সিবিআই ডাইরেক্টর বসানো যায় না। তো সেই জায়গা থেকে তিনি বলছেন যে হিস্ট্রি আর পারফরমেন্স যদি না জানা যায় তাহলে আমরা কিভাবে বিচার করব। দিস ডেলিবারেট ডিনায়াল অফ দ্য ইনফরমেশন উইদাউট এনি লিগ্যাল বেসিস makes a mockery of the selection process and ensures that only your pre-decided candidate is selected। অর্থাৎ রাহুল গান্ধী বলছেন যে এইভাবে আপনি যে কখনো আমাকে কোনো উত্তর দেননি আমার চিঠির, এবং কোনো লিস্ট দেননি কারা কারা যোগ্য প্রার্থী সিবিআই ডাইরেক্টর হওয়ার জন্য, এইভাবে যে কমপ্লিটলি ডিনাইল করে গেছেন আপনারা, সেই ডিনাই করে যাওয়ার বিষয়টার মধ্যে দিয়ে আপনারা একটাই জিনিস প্রতিষ্ঠিত করেছেন, সেটা হচ্ছে যে আপনাদের পছন্দ মতন প্রি ডিসাইডেড ক্যান্ডিডেট সেই হবে সিবিআই এর ডাইরেক্টর। তাহলে এই সম্পূর্ণ যে মজা করে একটা কমিটি তৈরি করা এবং একটা সামগ্রিক মিটিং করা, এগুলোর মানেটা কি রইলো। এবং রাহুল গান্ধী তার আগে একদম ডেট ওয়াইজ উল্লেখ করে বলছেন, এর আগে আমি আপনাকে 5ই মে এবং 21শে অক্টোবর 2025 সালে দুটো চিঠি দিয়েছিলাম, এবং যেখানে আমি আপনাকে বলেছিলাম যে সম্পূর্ণ প্রসিডিওরটাকে আপনি আমার কাছে লিস্টগুলো দিন, এবং হঠাৎ করে লিস্ট না দিয়ে আপনি যেটা করেছেন যে এই প্রসিডিওরটা ট্রান্সপারেন্সি রক্ষা করেননি। আমি আপনাকে যেটা চিঠিতে লিখেছিলাম যে ট্রান্সপারেন্ট করুন এই সামগ্রিক বিষয়টা নিয়ে। অনেক বিরোধীদের অনেক অভিযোগ থাকছে, যে কোনো রাজ্যেই যে কোনো বিরোধীদের অভিযোগ থাকে যে ভোটের আগেই সিবিআই অ্যাক্টিভেটেড হয়ে যায়, ভোটের আগে ইডি অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং সেটা বিজেপি করায়। তো এই যে অভিযোগটা আমরা তুলছি, বিরোধীরা যে তুলছে এই অভিযোগটা, সেটাতে ট্রান্সপারেন্সি যাতে আসে, একটা যোগ্য লোকের তালিকা আমাদের দিন এবং আমরা সেই ভিত্তিতে বিচার করব। কিন্তু হঠাৎ যে বিষয়টা হলো, একদম রাহুল গান্ধী বলছেন যে মিটিং এ যাওয়ার পর 69 জন মানুষের লিস্ট একবারে আমাকে সামনে ধরিয়ে দেওয়া হলো। এর আগে আমি জানতামও না যে 69 জন কারা কারা। আমি যেটা চেয়েছিলাম 6 মাস আগে, সেই 69 জনের লিস্টে আমাকে গতকাল হঠাৎ ধরিয়ে দেওয়া হয়, এবং তাদের যোগ্যতা, তাদের পারফরমেন্স, তখন বসে আমাকে 1 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। তো এটার তো কোনো মানে হতে পারে না। এবং রাহুল গান্ধী বলছেন, গুরুত্বপূর্ণ যে লাস্ট লাইনটা তিনি লিখছেন যে গভর্নমেন্ট এটাকে একটা ফর্মালিটি বানিয়ে দিয়েছে শুধু। লিডার অফ দ্য অপোজিশন ইজ নট আ রাবার স্ট্যাম্প। খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এটা, তিনি ডিসেন্ট নোটে লিখছেন, অর্থাৎ সামগ্রিকভাবে তার বক্তব্যটা ইতিহাসে কিন্তু থেকে যাবে। তিনি বলছেন লিডার অফ দ্য অপোজিশন ইজ নট ইওর রাবার স্ট্যাম্প। আপনি যা বলবেন আমি সেই জায়গায় স্ট্যাম্প মেরে দেবো, সেই পজিশনটা আমার নয়। এবং রাহুল গান্ধী তার সঙ্গে বলছেন, আই ক্যানট অ্যাবডিকেট মাই কনস্টিটিউশনাল ডিউটি বাই পার্টিসিপেটিং ইন দিস বায়াসড এক্সারসাইজ। অর্থাৎ আপনি যে কাজটা করছেন এটা কমপ্লিটলি বায়াসড একটা এক্সারসাইজ। এর আগে আপনাদের মনে থাকবে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার যে নির্ধারিত হলেন, সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর কোনো কিছু বলার ছিল না, কারণ সেই মিটিংটা, সেই কমিটিটা, সেটার মধ্যে আরো সংকুচিত করে দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী থাকেন নরেন্দ্র মোদী, দেশের বিরোধী দলনেতা থাকেন রাহুল গান্ধী, এবং তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন অমিত শাহ। তো 2:1 রাহুল গান্ধীর কিছু বলাই থাকে না। তো এই ক্ষেত্রে অন্তত তিনি বলার সুযোগটা পেয়েছেন, এবং তিনি তার ডিসেন্ট নোট লিখছেন, এলওপি ইজ নট আ রাবার স্ট্যাম্প, আই ক্যানট অ্যাবডিকেট মাই কনস্টিটিউশনাল ডিউটি বাই পার্টিসিপেটিং ইন দিস বায়াস এক্সারসাইজ, আই দেয়ারফর ডিসেন্ট ইন দ্য স্ট্রংগেস্ট টার্ম। আমি
অত্যন্ত কঠিন ভাবে সম্পূর্ণ প্রসিডিওরটাতে আমার আপত্তি জানাচ্ছি, এবং সেটা তিনি লিখিত আকারে একদম সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দেন। সুতরাং বুঝতেই পারছেন এই সামগ্রিক বিষয়টা যখন হচ্ছিল ঘরের মধ্যে তৎকালীন সময় কিরকম টেম্পারেচার ছিল। কারণ দেশের দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি তারা যখন একটা ঘরে মিটিং করেন, তারা তো তিনজন মিটিং করবেন না। দেশের প্রধানমন্ত্রী যা তার কিছু আধিকারিক থাকবেন, দেশের বিরোধী দলনেতা তিনিও কিছু আধিকারিক পান, তো তিনিও তাদেরকে নিয়ে যাবেন অফিস ওয়ার্ক করার জন্য। দেশের প্রধান বিচারপতি তিনিও কিছু আধিকারিক পান, তাদেরকেও নিয়ে যাবেন, ক্লারিক্যাল কাজ যারা করেন। তো তাদের সামনেই সামগ্রিক বিষয়টা হয়েছে এবং দেশের বিরোধী দলনেতা তার ঘোরতর আপত্তি জানিয়ে বাইরে এসে প্রেস মিডিয়াকে তো জানিয়েছেন বটেই, তার সঙ্গে তার যে ডিসেন্ট নোটটা সই করে একদম রীতিমতো নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সেটা তিনি আপলোড করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেভাবে সিবিআই ডাইরেক্টর এবং সিবিআই কে কাজে লাগাচ্ছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার, এইভাবে বিভিন্ন সময় অভিযোগ ওঠে বিরোধীদের পক্ষ থেকে, সেখানে একটা ট্রান্সপারেন্ট সম্পূর্ণ প্রসিডিওর যদি নিয়োগ পদ্ধতিতে হতো, তাহলে কি এটা আরো একটা কেন্দ্রীয় সরকারের জন্যই ভালো জায়গা হতো না? যে এলিজিবল ক্যান্ডিডেট যাকে রাহুল গান্ধী পছন্দ করে বসিয়েছেন, তার পরবর্তীতে যদি সিবিআই কোথাও রেড করে গিয়ে, তাহলে তো রাহুল গান্ধীর কিছু বলার উপায় থাকে না। তো সেই জায়গাটা বিজেপির কোথাও গিয়ে একদম হাত থেকে ফসকে গেল না। প্রি ডিসাইডেড কেন বিজেপি ক্যান্ডিডেট বসাচ্ছে, যেটা রাহুল গান্ধী প্রশ্ন করেছেন, সেটাই কি আসল, নাকি অন্য কোথাও অন্য কিছু আপনারা ভাবছেন? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।